একটা প্রশ্ন এখন বারবার উঠছে, গাজায় যা ঘটেছে সেটাই কি এবার সিরিয়ায়ও ঘটতে যাচ্ছে? এই প্রশ্ন কিন্তু একদমই হঠাৎ করে আসেনি, কারণ গত কয়েক মাস ধরে গাজার মতোই সিরিয়াতেও নিরাপত্তার যুক্তিতে একের পর এক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সীমান্তের ভেতরে ঢোকা, বাফার জোনের নিয়ন্ত্রণ, নিয়মিত বিমান হামলা, এসব দেখে অনেকেই দুই পরিস্থিতির মধ্যে মিল খুঁজছেন। তাহলে আসলেই কি গাজার পথে হাঁটছে সিরিয়া? সম্প্রতি সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, গত রোববার ভোরে ইসরায়েলি বাহিনী দারা প্রদেশের পশ্চিমাঞ্চলের ইয়ারমুক অববাহিকার মারিয়া ও আল আর্দা গ্রামে অনুপ্রবেশ করেছে। তবে এটি আসলে নতুন কিছু নয়। 2024 সালের 8 ডিসেম্বর বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকেই ইসরায়েল নিয়মিতভাবে সিরিয়ার ভেতরে হামলা ও সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো কেন? এর উত্তর খুঁজতে হলে 50 বছরেরও বেশি পেছনে যেতে হবে। 1973 সালের 6 অক্টোবর শুরু হয়েছিল ইয়ম কিপুর যুদ্ধ। ইহুদিদের অন্যতম ধর্মীয় উৎসব ইয়ম কিপুরের দিন মিশর ও সিরিয়া একযোগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তখন রমজান মাসও চলছিল। প্রায় 3 সপ্তাহের সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নও নিজ নিজ মিত্রদের সমর্থনে পরোক্ষভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধের পরেই 1974 সালের 31 মে জেনেভায় ইসরায়েল ও সিরিয়ার মধ্যে বাহিনী বিচ্ছিন্নকরণ চুক্তি হয়। উদ্দেশ্য সীমান্তে সংঘর্ষ কমানো এবং দুই দেশের সেনাবাহিনীকে নির্দিষ্ট দূরত্বে রাখা। জাতিসংঘের তত্ত্বাবধানে কয়েক দশক ধরে এই ব্যবস্থা কার্যকরও ছিল। কিন্তু সবকিছু ওলটপালট হয়ে গেল 2024 সালের ডিসেম্বরে। বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হয়ে মস্কো চলে যান। এরপর হায়াত তাহরির আল শাম বা এসটিএস এর নেতা আহমেদ আল শারার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। আল শারারের অতীত নিয়েও বিতর্ক রয়েছে। তিনি জাবাত আল নুসরার উত্তরসূরি হিসেবে এসটিএস গড়ে তোলেন। জাবাত আল নুসরা একসময় আল কায়েদা সিরিয়া শাখা ছিল। পরে সম্পর্ক ছিন্ন হলেও সেই অতীতের কারণেই যুক্তরাষ্ট্র তাকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে। ঠিক এরপরই ইসরায়েল জানায় 1974 সালের বাহিনী বিচ্ছিন্নকরণ চুক্তি কার্যত আর কার্যকর নেই। এরপর তারা জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন বাফার জোনের নিয়ন্ত্রণ নেয়। শুধু তাই নয়, নিয়মিত বিমান হামলা, স্থলাভিযান ও তল্লাশির পাশাপাশি সিরিয়ার আরও ভেতরে সামরিক চৌকিও স্থাপন করে। তাহলে ইসরায়েলের দিক থেকে ব্যাখ্যা কী? গ্লোবাল কনফ্লিক্ট ট্র্যাকারের তথ্য অনুযায়ী তাদের দাবি, নতুন ইসলামপন্থী সরকার যেন শক্তিশালী সামরিক সক্ষমতা গড়ে তুলতে না পারে সেটি নিশ্চিত করতে তারা অস্ত্রের গুদাম ও সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে। এরপর 2025 সালের জুলাইয়ে দ্রুজ, বেদুইন ও সরকারি বাহিনীর সংঘর্ষ শুরু হলে ইসরায়েলের হামলা আরও বাড়ে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাও হামলার লক্ষ্য হয়। একই সময়ে ইসরায়েল দ্রুজদের অভিযোগের প্রতিও সমর্থন জানায়। এদিকে আল জাজিরার তথ্য অনুযায়ী ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যেই বলেছেন তারা দক্ষিণ সিরিয়ায় দীর্ঘমেয়াদে অবস্থান করতে চান। তাদের ভাষায় এটি হবে নিরাপত্তা অঞ্চল। অন্যদিকে সিরিয়ার অবস্থান ভিন্ন। পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শাইবানি বাফার জোন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তার মতে এই সামরিক উপস্থিতি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। আবার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা বলেছেন কয়েকটি দেশের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তির চেষ্টা চলছে। তার দাবি, গোলান মালভূমির অধিকার অক্ষুণ্ণ রেখেই শান্তির পথ খোঁজা সম্ভব। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো আগ্রহ সিরিয়ার নেই। এখন আবার ফিরে আসি প্রথম প্রশ্নে, গাজার পর এবার কি তবে সিরিয়া? দুই ক্ষেত্রেই ইসরায়েল নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনের যুক্তি দিচ্ছে। দুই ক্ষেত্রেই সীমান্তের ভেতরে সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে। দুই ক্ষেত্রেই নিয়মিত হামলা চলছে। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। গাজার মতো পূর্ণমাত্রার যুদ্ধ এখনও সিরিয়ায় শুরু হয়নি, বরং জাতিসংঘের মধ্যস্থতায় 1974 সালের চুক্তি পুনর্বহাল এবং বৃহত্তর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। তবুও প্রশ্নটি রয়ে যায়, নিরাপত্তার নামে এই সামরিক উপস্থিতি কি সাময়িক, নাকি এটি দীর্ঘমেয়াদী কৌশলের অংশ? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের সংঘাতের মানচিত্রে সিরিয়া আবারও গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে। আর তাই প্রশ্নটি আরও জোরালো হচ্ছে, ফিলিস্তিন, গাজার পর এবার কি সিরিয়ার পালা?